ভাই চিন্তা করতেছি মাইক চালু করতে না করতে শরীর এমন মোচড় দিল ব্যথায়, মানে কোথাও না হাসমু মাঝে মাঝে বুঝতে পারি না। শরীরটা ভালো নাই বুঝলেন, গত সপ্তাহ থেকে ধরছে। এই যে কতগুলো নাপা যে খাইছি সারাদিনে, মনে হয় 4টা খাইছি। অতিরিক্ত খাওয়া ভালো না, মানে নাপা না আর কি, নাপা এক্সটেন্ড। তারপরে মন্টেলুকাস্ট, ওইটা তো খুব জঘন্য ওষুধ, বাবা রে বাবা। ওই হ্যালোসিনেশনের মাস্টার মন্টেলুকাস্ট। আপনাকে পোলা পানিটা যদি খাওয়ান এগুলো তো রাত্রেবেলা মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মানে ব্রেনে ইফেক্ট ফেলায়। আর গলা ব্যথার জন্য ভাবছিলাম যে ইয়া খাই, কি বলে, পরে আর কি ওটা খাই নাই, কি জানি নাম মনে ভুলে গেছি। পরে ডাইক্লোফেনাক খাইলাম। মানে গলার ভিতরে মনে হয় যে কেউ রড বসায় রাখছে বুঝলেন, মানে ঢোক গিলার রাস্তা এতটুকু, এবং ঢোক গিলতে গেলে মনে হয় যে আমার মানে 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 ঢোক গিলেই সম্ভব না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে আগে এরকম হয় নাই কোনো দিন। আমার আবার টনসিলের কাহিনী মাহিনী নাই, আমি এদিক দিয়ে সুস্থ মানুষ। এই যে কথা বলতেছি, আমার হাতের তালু থেকে ভাব বেরিতেছে, ভাব, কিন্তু যে আমি এগুলোতে কাবু হই না। কাবু হই 105 আইলে তারপরে, মানে এখন মতো কাঁপুনি দেয় নাই, কাঁপুনি দিলে কাবু হয়ে চমকা, এবং পুরো শরীর থেকে ভাব বেরাইতেছে। আর যে শরীর কি ম্যাজ করে। এই যে সুস্থতা আমরা যে পাই, আমরা যে সুস্থ থাকি, আমরা তো বুঝি না। এর জন্য শুক্রিয়া করা দরকার মালিকের। মালিকের কাছে শুক্রিয়া করা দরকার, মালিক যে সুস্থ রাখে। এই যে অসুস্থ হওয়ার পরে প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পারি যে মানে সুস্থতার যে কত দাম। আর আজকে আমি আগে থেকে বলে রাখি যে ওই যে শরীর তো খারাপ, এমনকি ওই যে পর্বও ছোট হয়ে গেছে। যে পর্বটা ওই যে 12টা বাজে আপলোড দিতাম, ওই যে বলছিলাম না যে মানে পডকাস্টের পার্ট আলাদা রাখবো, ঘটনা পার্ট আলাদা রাখবো। যদি ঘটনা বড় হয় তো ঘটনা ছোট, তো আজকে পডকাস্টের লগে পেয়ে যাবেন, ঘটনা আলাদাভাবে দিব না। হালত ভালো না আমার, ওনা 42-43 মিনিট রেকর্ড হয়েছে। মজার কথা হইতেছে যে একদিন 53 মিনিট রেকর্ড করছিলাম। 53 মিনিট রেকর্ড করার পরে মানে ক্লিক করে দেখি কি জানেন, আমার মাইকে সিলেক্ট হয় নাই। মাঝখান দিয়ে আমি 53 মিনিট কথা হয়ে গেছি। আর আহারে আল্লাহ, মানে যখন মুসিবত আওয়ার ভেজাল আসা, তখন ভেজাল আসবে, মুসিবত আসবেই। তো ঘটনার জন্য আবার পরে যা রেকর্ড করছি একটু কমাই দিছি, শরীরে কুলাইতে তো। কি নিয়ে আলোচনা করবো জানেন? আজকে যত আলোচনা হবে সমস্ত আলোচনা বিপ্লবের বিরুদ্ধে হবে, কয়ে রাখলাম। এই এখন যে সমস্ত আলোচনা আমরা আপনার সাথে করিব, বা আপনি আমার সাথে করিবেন, বা কমেন্টে আপনি এসে পরে আমার গালি দিবেন, বা কমেন্টে এসে পরে আপনি আমার একখান যে কোনো কথাই জিজ্ঞেবেন না কেন, আলোচনা হবে আজকে বিপ্লবের বিরুদ্ধে। আর এক রকমের আলোচনা হবে আজকে নেগেটিভ আলোচনা, মানে সমালোচনা। মানে সমালোচনা করবো আরেকজনের, অবশ্যই এটা খারাপ কাম। তো যেই আলোচনায় করি না কেন দেখা যায় যে আরেকজনের বদগুণই কই। কিন্তু হয় কি যে মানুষ আসলে অনেক সময় বুঝে না। আমাদের দেশের মানুষজন তো অনেক অনেক হাইপার শিক্ষিত, আর অর্ধেক টাইমে কথাই বুঝে না। যেমন আমি নিজেও কত বড় ব্যাককল। একটা উদাহরণ দিই আপনারে। আমার চোখের সামনে লেখা আছে মেসেজের ঘটনা কি, ঠিক আছে? আমার চোখের সামনে লেখা আছে যে কি লেগে আমার টেয়াটা কাটছে। আমি না কাস্টমার কেয়ারে ফোন দিয়ে না পাগল হয়েছি, সরি, আরে আর হটলাইন, আর যে ব্যাংকের হটলাইনে আমি পাগল হয়ে গেছি। বেডি আমার বুঝায় সার সার ও কিছু করার আগে আমি হুদাই বেডিরে কতরি কথা কয়ে দেওয়ার পরে নিজে মগা হয়ে গেছি গা, মগা। কারণ আমি না তখন মেসেজের দিকে ভালো করে তাকাইছিলাম, কারণ মেসেজ আমার আইসে আরেক মোবাইলে, আমি কল দিছি হটলাইনে আরেক মোবাইল দিয়া, অবশ্যই রেজিস্টার্ড নাম্বার দিয়া। তো আবার কেন না যে মেসেজ ওই ওই ফোনে কেমন আসছিল, আমি ছবি তুলে লইছিলাম। তো পরে দেখি যে টিআই লেগা কাটছে, হয় না, শরমে টেলা নিজে মোবাইলটা কেটে দিছি।
মগা সাজলে সমস্যা, আর বেডির সামনে মগা হয়ে গেলে তো ভাই হাই রে ভাই, মানের জোতের ব্যাপার। যা হোক, ওই বেডিটা তো সরি কইতে পারি নাই, কেমনে কম কন? হটলাইনে ফোন দিয়ে কি আমি আর এই বেডিটা খুঁজবো? বেডির নামও তো মনে নেই, আবার খুঁজলেও আরেক সমস্যা, বেডি একটা ব্যাগের মতো পড়বে। বেডি আমরা চিনবো না জানবো না, বুঝলে গেছে যায় দেখেন গা। আর যদি না বুঝলা থাকে, দুইটা গালি দিয়ে দিল, দুটো অভিশাপ দিল, এর লেগে আগের মাপছে আল্লাহর কাছে কৃতকর্মের লেগা। ওই যে কইলাম না, মগা আমরা নিজেরা সবাই কম বেশি ঘুরে ফিরা। দেখেন, পডকাস্টে একটু এদিক সেদিকে আলোচনা করি আজকে, কারণ কোনো বৌদ্ধিক আলোচনা করার মতো অবস্থা আমার নাই। আমার কোমরে হেভি ব্যথা করতেছে জানেন, বুঝতে পারতেছি না, মানে জ্বরে আমার এমনভাবে মানে এদিক ওদিক থেকে টাইনা ধরছে। ও আবার চিলিক দিতেছে বুকের ভিতরেও, মাশাল্লাহ। ও রে বাবা রে, ব্যথা ভাই ব্যথা। তো মানে আমি তো পডকাস্টে আসলে কোনো কিছু লুকাই না, একেবারে ভিডিও, মানে সরি অডিও রেকর্ড করি। কাশলেও রেকর্ড করি, হাসি দিলেও রেকর্ড করি, উপর দিয়ে প্লেন গেলেও রেকর্ড করি, বিলে সিলেলেও রেকর্ড করি, থামি না। দেখেন, ক্রিকেট লয়ে একটু কথা কই, হ্যাঁ। আমি আবারও কই যে আজকের পডকাস্টার পার্টটা পুরো বিপ্লবের বিরুদ্ধে। প্লেন যাইতেছে, প্লেন সম্ভবত কুয়ালালামপুরের লেগে। ভাই এত জোরে আর এত নিচ দিয়ে এখন প্লেন যায় যে সব দেয়, মাঝে মাঝে আমার এই বাড়িটা কাঁপে। যাই হোক, শোনা যায় বেটা বহুত নিচে। দেখছেন প্লেন উঠে গেল, যাইতেছে। তো যেটা করতে শিখতেছিলাম, দেখেন, বাংলাদেশ যে ইন্ডিয়া যায় নাই বিশ্বকাপ খেলার জন্য, এটার সাথে আমি শতভাগ মানে আমার সাপোর্ট, কারণ আমি বাংলাদেশের মানুষ। দেখেন, যখন আপনি ওপিনিয়ন দাঁড় করাতে যাবেন, আপনার নিজস্ব ওপিনিয়ন থাকবে, আপনার নিজস্ব চিন্তা চেতনা থাকবেই, আপনাকে অনেকগুলো ব্যাপার কনসিডার করা লাগবে। তো এখন যা হচ্ছে, এটা এমনটা হওয়ার মানে উচিত ছিল না। এমনটা কেন হয়েছে জানেন? এমনটা হয়েছে আমাদের দেশে যে এই মুহূর্তে যে একটা অসৎ চক্র, যাদেরকে আমরা সাংবাদিক বলি, তারা অ্যাকচুয়ালি সাংবাদিক না, তারা কন্টেন্ট ক্রিয়েটর। এই অসৎ চক্রের কারণে আপনি পুরো পরিস্থিতিটাকে ঘোলাভাবে দেখতেছেন, পুরো পরিস্থিতিটাকে। আমি আপনাকে বলি যে এই যে বোর্ডটা যে ইলেকশন করলো, এই বোর্ডটা ইলেকশন করে যে বোর্ডটা ইলেক্টেড হলো, এটার সাথে আমি একমত না। মানে এই ইলেকশনটা আমার কাছে ফেয়ার মনে হয় নাই, এবং অযোগ্য লোক যে মানে বিসিবিতে আছে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, অযোগ্য লোক আছে। কিন্তু এখানে যদি পুরো প্রসেসটা আপনি দেখেন, ওইটা এমিনেন্ট ছিল যে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। এটা পলিটিক্যাল ড্রিভেন ডিসিশন না, এমন না, এটা মানুষের পালস বোঝার ডিসিশন, ঠিক আছে? এই একটা ডিসিশন নেওয়ার পরে আপনি দেখেন বাংলাদেশের মানুষ বোর্ডের যেমন ব্যাপারগুলোতে আগে দেখতেন যে বোর্ডের সমস্ত কিছুতে মানুষ খারাপ খালি গালিই দিত। বোর্ডের এই একটা ডিসিশন বাংলাদেশের মানুষকে সব জায়গায় এসে একত্রিত করে ফেলছে, যেটা হচ্ছে দেশপ্রেম। দেখেন, আমাদের দেশকে হিউমিলেট করে তো তারা এই সমস্ত কাজ করতে পারে না, তাই না? আপনি আমেরিকার মানে ট্রাম্পে যদি আপনারা হিউমিলেট করে কথা বলে, তাহলে ওইটা একটা আলাদা হিসাব, কারণ ট্রাম্প চাইলে এই মুহূর্তে সে 500% ট্যারিফ লাগাই দিতে পারে যে কোনো লোকের উপরে, কারণ তার ওই ডলারটা হচ্ছে পুরো দেশের, পুরো বিশ্বের কি বলে, মানে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা কারেন্সি। তো এখানে তো আমরা ট্রাম্পকে নিয়ে কথা বলতেছি না, এখানে তো আমরা কথা বলতেছি পাশের দেশকে নিয়ে। পাশের দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু পাশের দেশ যেই সিচুয়েশনগুলো দাঁড় করে দিছে, এই সিচুয়েশনগুলো দাঁড় না করলে কি আজকে এই অবস্থাটা হইতো? বলেন, আজকে থেকে 1 বছর আগেও এই সরকার কিন্তু অত বেশি মানে মানে এরকম কন্ডিশনে ছিল না। এখন যে কন্ডিশনে আসছে এই ইন্টারিম গভর্নমেন্ট, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন যতটা ভারতের বিরুদ্ধে দাঁড়াই গেছে, ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর পিছনেও কিন্তু ওই পাবলিক ন্যারেটিভটাই,
হাদির হাদিকে গুলি করে মারা হলো। মারার পরে মনে করেন যে মানে মানে হাদিকে খুন করা হলো কিন্তু। এবং তাকে খুন করার পরে তাকে কিভাবে খুন করলো আমরা সবাই জানি। এবং ওই ওই সময় থেকেই যে ন্যারেটিভটা দাঁড়াইলো, ওই ন্যারেটিভটা আমি জানি না কতখানি সত্য কতখানি মিথ্যা। ওই সময় কিন্তু আমাদের দেশের মানুষের ভিতরে একটা পাস দাঁড়ায় গেল যে এই সমস্ত কিছু আমাদের পাশের দেশের মানুষের কারণে হয়, কারণ সেইখানে এই সমস্ত লোকদেরকে আশ্রয় দেওয়া এটা সেটা। দেখেন আমি এই ব্যাপারে ঢুকবো না, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল মানে ড্রাইভারের কারণ, রিজন যে এখন যে কন্ডিশনটা দাঁড়াই গেছে। অন্যান্য অনেক কন্ডিশন থাকলেও কখনো বাংলাদেশের মানুষ এই পরিমাণ কেওটিক কন্ডিশনে দাঁড়ায় নাই। কিন্তু ওই খুনটার পরে, হাদির খুনের পরে, যখন দেশের মানুষ এই এই পালসটার ভেতরে ঢুকে গেল যে না তারা আমাদের সমস্ত কিছু ব্যাপারে এটা করে ওইটা করে, ওইটা আমি পার্শিয়ালি মানি, ওইটা পার্শিয়ালি মানি, সব না। কারণ কিছু তো আপনার থাকে যে বাণিজ্য চুক্তি থাকে, এটা থাকে ওইটা থাকে, এবং মনে করেন যে আপনার এত বড় বর্ডার শেয়ার করলে আপনার নিজস্ব তো একটা ইয়া থাকে, প্লাস আপনি এত বছর ধরে এই জায়গার উপরে নিয়ন্ত্রণ ছিল, আপনার সেই নিয়ন্ত্রণ চলে গেছে এখন হুট করে। তো আপনি ওই নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য আপনি আপনার সমস্ত কাজ করবেন। এতে আমি অন্যায় কোনো কিছু দেখি না। যদি আমি একজন ভারতীয় হইতাম তো আমি ওই হিসেবেই কথা বলতাম যে না আমারও তো নিজস্ব সিকিউরিটি দরকার আছে। কারণ এক একজন এক একভাবে চিন্তা করবে, বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করবে তারা তাদের মতো করে চিন্তা করবে। কিন্তু ভারতের একটা সবচেয়ে বদ স্বভাব কি জানেন, যে প্রত্যেকের ইন্টারনাল ইস্যুতে সে নাক গলাবে। এবং তাদের মিডিয়া যেইভাবে আমাদেরকে অ্যাটাক করে গেছে সব সময়, তারা ওই কাজগুলো যদি না করতো আজকে এই সেন্টিমেন্ট তারা দেখতো না, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে এই কথা বলে রাখি, আগামী 2-3 বছরের ভিতরে ভারত ভালো মতো একটা শিক্ষা পাওয়া যাবে। অপেক্ষা করতে থাকেন, ভারতও ভালো মতো একটা শিক্ষা পাওয়া যাবে। আমি ভারতের লোকদের বিরুদ্ধে বলতেছি না। রিজন কি জানেন, যে এক মানে কর্মের ফল আসবে, কর্মের ফল আসা বাধ্যতামূলক। প্রত্যেকটা কর্মের ফল আসে। এখন বাংলাদেশের কর্মের ফল বাংলাদেশও পাবে, ভারতের কর্মফল ভারতও পাবে। আমি এখানে বলতেছি না যে শুধু ভারত একলা পাবে, তা না। এখন ওই সিচুয়েশনের পরে আমাদের এখানকার সমস্ত হাওয়া বদলে গেলো, এবং এই বদলা যাওয়া সিচুয়েশনটাকে তারা আরও ভালো করে ব্যবহার করার চেষ্টা করলো। কারণ তারা সেটা করবেই, সাবোটাজ করা লাগবে সব জায়গাতে। তো তখন তারা মুস্তাফিজের ইস্যুটা দাঁড় করা দিল, এবং এইটা যে ইস্যু, এটা ইস্যু হওয়ার কথাই ছিল না। এটা ইস্যু হওয়ার কথাই ছিল না। একটা বিশাল বড় বোর্ড, সেই বিশাল বড় বোর্ডে অত বেশি হ্যাডম নাই, মানে আপনি এটা বলতে পারবেন না যে আপনার আপনার ঘরোয়া লিগে থেকে আমি প্লেয়ারটাকে বাদ দিয়ে দিলাম এই জন্য এত ইস্যু। আপনি এটা বলতে পারবেন না বাবা, আপনি এটা তখন কোনো মতেই বলতে পারবেন না। আপনি আপনি কোনো কারণ ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া জাস্ট আপনি কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিয়েছেন। হ্যাঁ, টার্মিনেট করে দিয়েছেন। আর আপনি একটা রিলেশনের মধ্যে যে ধাক্কা যে লাগবে ওইটা আপনি জানা সত্ত্বেও আপনি এই কাজটা করছেন, এবং আপনি জানার পরে আপনি এই কাজ অ্যালাউ করছেন, এবং ওইটা করার পরে যে আপনি ট্যাগটা যে খাবেন সেটা আপনি জানতেন। আপনাকে সেই ট্যাগটা দিয়ে দেওয়া হয়ে গেছে, বাংলাদেশ বলে দিল যে আমরা চাচ্ছি না। এখন আমাদের দেশের খেলোয়াড়দের ভিতরে না দুমুখা রাজনীতি কাজ করে। খেলোয়াড় যদি মনে করে যারে ওরা ওরে বাদ দিছে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলে আসবো, ওটা কী হয়েছে? সমস্যা হচ্ছে যদি খেলোয়াড়দের অর্ধেকের তো মানে মনুষ্যত্ব নাই, খেলোয়াড়দের অর্ধেকের বেশি মনুষ্যত্বই নাই, যেটা প্রমাণ করে কোয়াবের ওই আন্দোলনটা। ওদের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নেই, কোনো কিচ্ছু নাই। ওই আপনারা 1000টা গালি দিলেও ওদের কোনো কিছু যা আসে না, গন্ডারের চামড়ার কোনো কিছু লাগে না। ওই সিচুয়েশনটা দাঁড়াইলো আমাদের দেশের প্লেয়াররাও একই লাইনে এসে কথা বলে না, কেন জানেন? কারণ আমাদের দেশের প্লেয়াররাও খুব ভালো করে জানে যে ইলেকশনের পরে এই বোর্ড থাকবে না। এটা আমিও জানি, আমি আপনাদেরকে বলতেছি ইলেকশনের পরে এই বোর্ড থাকবে না। এই জন্য বোর্ডের এই অবস্থা। এবং আমার খুবই আফসোস লাগে যে বুলবুল সাহেব নিজের কপালে একটা সিল মেরে দেওয়া গেল যে ফেইল্ড প্রেসিডেন্ট। ওনার দরকারই ছিল না ইলেকশন করার। এবং ওই ইলেকশনটা যে তিনি যার প্রশ্রয় করছে, যে উপদেশটা প্রশ্রয় করছে, ওই উপদেশটা সমস্ত নাটের গুরু, সমস্ত সিস্টেম নষ্ট করার নাটের গুরু। তো বিপ্লব আপনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে আজকে, যে এই বিপ্লবের প্রতি বাংলাদেশের 90% মানুষের বিদ্বেষ দাঁড়ায় গেছে।
আপনি ফেসবুকের ন্যারেটিভ দেখা যদি মনে করেন যে ফেসবুকের ইউজার হইতেছে কত কত আনুমানিক কত ইউজার ফেসবুকে 10 লাখ, কথার কত 10 লাখ অ্যাক্টিভ ইউজার, কত ধরলাম 50 লাখ, দেশের মানুষ হইতেছে 20 কোটি, 50 লাখ তো কচু। আপনি শহরের মানুষের ন্যারেটিভ দিয়ে তো আপনি গ্রামে যা জিততে পারবেন না। তো এই যে যে কি বলে আপনার যে ডিসিশনগুলো না হলে পরপর, ওই ডিসিশন নেওয়াগুলো একদম ঠিক, ক্রিকেটের ব্যাপারে ওই ডিসিশন নেওয়াগুলো একদম ঠিক, কিন্তু সেই জায়গায় এসে তাল পাকা লোকে জানেন কন্টেন্ট ক্রিয়েটার, যারা আবার সাংবাদিকও, সকল সাংবাদিক। কেন সকল বলতেছি, আমরা যারা বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, আমরা সবাই পেপারে অরিজিনাল সাংবাদিকতা দেখে বড় হয়েছি, পেপারে এবং টিভিতে। আর লাস্টে যে এতগুলো বছর ধরে যা চলতেছে এটা কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? মানে একজন বেশ্যা আইসা তার অঙ্গভঙ্গি দেখাবে এবং এটা তাতে খুব মজা পাচ্ছেন। এটা হইতেছে কন্টেন্ট ক্রিয়েশন, এটা কখনোই সাংবাদিকতা ছিল না। এবং তারা ওই আপনার পালসটাকে ব্যবহার করলো, তারা আপনার পালসকে ব্যবহার করলো। আমাদের দেশের মানুষের তো দুই রকমের পালস, একটা পালস হচ্ছে না ওয়ার্ল্ড কাপে যাওয়া যাবে না, আর একটা পালস হচ্ছে যে কেন গেলে কি হইতো। তো প্রথমে ওই পালসটা ইউজ করছে যে ওয়ার্ল্ড কাপে যাওয়া যাবে না, আর এখন ওয়ার্ল্ড কাপ যখন চলে আসছে প্রায়, এখন তার আমরা যাচ্ছি না, এখন আবার ওই পালসটা ইউজ করতেছে যে ওয়ার্ল্ড কাপে গেল না কেন, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েটরের আসলে লাজ লজ্জা বলতে কোনো কিছু নেই, এই জন্য তারা হচ্ছে বাইবন বেশ্যা, এবং বেশ্যার কোনো লাজ লজ্জা নাই, এটা আপনাকে মাথায় রাখা লাগবে। এবং যখন আপনি এই পতিতা বৃত্তির চারপাশে থাকবেন, এই পতিতা বৃত্তির যে বাবল, এই বাবলের ভিতরে যখন আপনি থাকবেন, তখন ভাই আপনি শিখবেনটা কি? কোনো কিছু শিখবেন না। ইভেন আমি যখন একটা টক শো পর্যন্ত দেখি, আমি ওই টক শোতে কখনো শিক্ষিত মানুষও যাইতে দেখি নাই। একজন শিক্ষিত মানুষের কথা খুব সুন্দর লাগে শুনতে, আর অশিক্ষিত মানুষ হাউকাউ করবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এবং আমি যদি একটা জায়গায় বসি এবং আমি যদি হাউকাউ করি, এখন আপনার যদি মনে হয় যে সত্য এইভাবে বলতে হয়, তাহলে এটা আপনার নিজস্ব মাইন্ডসেট। সত্য কখনো এইভাবে বলে না কেউ। এখন চিল্লায় বলে যে সেটা সত্য, আবার মিনমিনায় বললেও যে সেটা সত্য, তাও তো না। যেটা সত্য সেটা বলার একই রকম ওয়ে থাকা লাগবে, তাও তো না। যখন আপনি উত্তেজিত থাকবেন তখন আপনি সত্য কথা বললে আপনি চিৎকার করে বলতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে চিৎকার করে বলা প্রত্যেকটা কথাই সত্য, তাই না? আর যে ধীরে সুস্থে কথা বলছে তার প্রত্যেকটা কথা মিথ্যা, তা তো না। তো এই যে অবস্থাটা আমাদের ভেতরে দাঁড়ায় গেছে যে আমরা একজন পীর মুরিদের মানে শিষ্য হয়ে যা মন চায় তা করে বেড়াতেছি, আমরা তো মানসিক রোগে মানে আক্রান্ত সবাই। যার ফলশ্রুতিতে আপনি যখন দেখবেন যে বিসিবিকে টার্গেট করে যেই সমস্ত নোংরামি চারপাশে ছড়ানো হয়েছে, আজকে আপনি আইসা যদি বলেন যে ওয়াহিদ একটা বাটপার, আর আমি আপনাকে যদি বলি যে সে মিথ্যা কথা বলতেছে, তখন আপনি এসে আমাকে বলতে পারবেন না যে আপনার প্রমাণ করেন তো আমি বাটপার। আপনাকে তো সেই বাটপার যে আমাকে বলতেছে তাকে বলতে হবে যে তুই প্রমাণ দে। মুখের কথায় কোনো প্রমাণ নাই। আপনি যখন আদালতে যায় দাঁড়াবেন, আদালতে মানে আলামত না দিতে পারলে আদালত বলে দিবে যে সে খুনি না। পুরো বাংলাদেশে মানুষ খুনি বলুক, ধরেন আমি আপনারা খুন করছি, এভিডেন্স না দিতে পারলে আমাকে ছেড়ে দিতে বাধ্য আদালত। আদালত কখনো গণমানুষের হিসেবে চলবে না। গণমানুষের হিসেবে চললে একজন মানে মাজলুমকে গণমানুষ মেরে ফেলবে, আসলে মেরে ফেলবে। গণমানুষের কোনো ইয়া নেই। ইভেন ইসলামেও কিন্তু গণমানুষের কোনো মতামতের কোনো ভিত্তি নাই। কারণ কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানে যে মানুষ কতটা ম্যানিপুলেট হইতে পারে এবং মানুষ কতটা মূর্খ, তিনি সবই জানেন। এবং মানুষদের মধ্যে থেকে সিলেক্টিভ মানুষদেরকে তিনি সেই জ্ঞানটা দান করছেন যাতে এই মূর্খদেরকে তিনি লাইনে রাখতে পারেন ওই বান্দাদের দিয়ে, ওই সিলেক্টিভ মানুষগুলোকে দিয়ে। এই জন্য গণমানুষের কোনো ভূমিকা কিন্তু ইসলামের নাই। ইসলামের শাসন ব্যবস্থার মধ্যে, শক্ত শাসন ব্যবস্থার ভিতরে গণমানুষের কোনো উপস্থিতি আপনি পাবেন না। তো আপনি যখন এই বিসিবির এই পুরো ব্যাপারটাকে ভালো করে দেখবেন যে বিসিবিতে ফল্ট থাকতে পারে, কিন্তু গভর্নমেন্ট একটা ডিসিশন দিছে এবং ডিসিশনে আমি একজন সাধারণ মানুষ হিসেবে 100% রাইট। আমি বলি যে এটা সঠিক, একদম সঠিক, একদম সঠিক, একদম সঠিক। কিন্তু প্লেয়ার যদি মনে করে যে না আমি একটু ওয়ার্ল্ড কাপে খেলে একটু এক্সপোজার পাইতে পারতাম, ওই প্লেয়ার সম্ভবত বাংলাদেশের মানুষ হইলেও সে আপাতমস্তক দেশি মানুষ না। তার কাছে টাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক্সপোজার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেটা সবচেয়ে বড় প্রমাণ হইতেছে কি কোয়াবের যে নাটকটা ছিল,
কোয়াবের নাটকটা দেখেন যে সে একদিন পুরা খেলাটা বন্ধ রাখাইলো। কোয়াব যে জিনিসটা করতে চাইল সেই জিনিসটা কিন্তু আল্টিমেটলি হয়নি। তারপরে দেখেন কোয়াব যার বিরুদ্ধে দাঁড়ায় গেছিল সেই কিন্তু আবার নিজের শপথে ফেরত চলে আসছে। আর কোয়াব শুধু গালির উপরে গালি খেয়ে গেছে, আর কিচ্ছু না। এখন কোয়াব কেন এই কাজ করছে সেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি কোন মানুষটার জন্য এই কাজটা করা হয়েছে। কারণ কোয়াবের মানুষজনও জানে এবং আমিও জানি, আমি তো আপনাকে বললামই যে ইলেকশনের পরে এই বোর্ড থাকবে না। এবং যত কিছুই হোক, আমি আবারও বলি যে বুলবুল সাহেবের ইলেকশনটা করা উচিতই হয়নি। এবং এই যে চারপাশে যে সিন্ডিকেটের কথা বলা হয়তো, সিন্ডিকেট এক্সিস্ট করে তো, এবং সিন্ডিকেট এক্সিস্ট করে দেখে এখন বলবেন যে খেলাগুলো অর্ধেক বন্ধ হয়ে আছে, কারণ ওই যে সিন্ডিকেট ওগুলো হ্যান্ডেল করে। যে সিন্ডিকেটের ভিতরে নড়বেন কেমনে বলেন? আপনি আর যাই বলেন না কেন, পাপন সাহেবের সময় বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালো উন্নতি হয়েছে, কিন্তু ধ্বংসটা কিন্তু আমরা চোখে দেখি নাই। ধ্বংসটা কিন্তু যে এই মুহূর্তে চোখে নজর আসতেছে, এই বোর্ডগুলো ধ্বংস করে নেই, ওই বোর্ডের রেখে যাওয়া ধ্বংসটা এখন এই বোর্ডের কারণে চোখের সামনে আসছে। আর ক্রিকেট দেখুন, সবচেয়ে ভালো কি জানেন, আমি ভাবছিলাম যে ব্রডকাস্টারদের কারণে এটা পারবে না, কিন্তু কিন্তু পরবর্তীতে ঘটনা তো আমরা জানি, ভোটাভুটি হয়ে গেছে, কীভাবে কী সব আজিব আজিব ঘটনা ঘটছে। এই আজিব আজিব ঘটনা, আয়ারল্যান্ডের মতো দল, মানে ছোট করে বলতেছি না, আসলে তো ওদের তার অত ইনকাম নাই, তারাও বলে যে আমরা হোটেল বদলাবো না, এটা করবো না, ওইটা করবো না। আবার শ্রীলঙ্কা সম্ভবত ডরাই গেছে, কারণ এশিয়া কাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশের কারণে, কারণ শ্রীলঙ্কাটা বাংলাদেশের লোকে পারে না, মানে কিছু কিছু স্পেসে এসে বাংলাদেশের লোকে শ্রীলঙ্কা পাইরে উঠতে পারে না এখন। তো হ্যারও তো ডর লাগে যে আমি আমার দেশের মানে এত বড় বিশ্বকাপ আয়োজন করতেছি, এখান থেকে আমার বাইর করে দিলে। তো পুরো ব্যাপারটা ছিল জাস্ট এটা পলিটিক্স, আর কিচ্ছু না। কিন্তু আপনি জানেন, এই যে বাংলাদেশের এই ব্যাপারটা পুরো উদাহরণ হিসেবে থাকবে, যে এই দেশটা ন্যাশনাল প্রাইডের জন্য দাঁড়ায় গেছে। এই দেশটা বলছে যে আমার আমার এখানে সমস্যা, এবং এই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের যে দুবাই অফিস, ওই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল দু এক জায়গায় দেখবেন অলরেডি এইভাবে সাংবাদিকরা লিখতেও শুরু করছে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে এইবারে টুর্নামেন্টে খেলতে দেয় নাই। সিম্পল রিজন, আমার দেশকে নোয়ানোর চিন্তা ভাবনা ওরা করছিল। আমার দেশ নোয়ায় নাই, আমার দেশ নোবে কেন? আপনি বাঙালি হিসেবে নুয়ে থাকার কথা চিন্তা করবেন কেন? এই সমস্ত মানুষকে কেন আপনারা ধিক্কার দেন না? কেন এদেরকে আপনারা বর্জন করেন না? কেন এদের এত স্পন্সর থাকে? কেন এদের পিছনে সবাই ঘোরাফেরা করে এত? বলেন। তার মানে আপনার ভেতরে নৈতিকতা বলতে কোনো কিচ্ছু নেই, যে দেশের বিরুদ্ধে কন্টিনিউ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটায়। তো ক্রিকেটের ব্যাপারে আরও বেশি কথা বলতে পারতাম, কিন্তু হচ্ছে মাথা ভার হয়ে আসতেছে এখন আবার, এই জন্য আর ফার্দার কোনো কথা বললাম না। ওই যে বললাম না, আজকে সব বিপ্লবের বিরুদ্ধে কথা বলবো। এই যে যা দেখেন, বন্দরে যান, যা দেখেন যে সাগরে প্রচুর জাহাজ ভাসতেছে, প্রচুর জাহাজ। এটি সব এক একটা হইতেছে ভাসমান স্টোরেজ, ওইখানে মালামাল সব রাখা। এখান থেকে বছর একটা ফোন দিবে, তারপরে মালামাল আসবে, পোর্টে খালাস হবে, তারপরে আপনার হাতে আসবে। মানে কৃত্রিম যোগ সাজস চলা শুরু হয়ে গেছে অলরেডি। এবং আমার জানার মতে যে রমজানের সময় সম্ভবত বাংলাদেশে নতুন গভর্নমেন্ট থাকবে ওই সময়, এবং ওই সময় সিচুয়েশন একটু কঠিন হয়ে যেতে পারে মানুষের জন্য, হয়তো একটু বাড়তে পারে জিনিসের দাম, কিন্তু আশা করা যায় যে নতুন গভর্নমেন্ট সেটা সামলায় দিবে। এবং আপনি আরও একটা জিনিস দেখবেন যে গণভোটের ব্যাপার, আমার পার্সোনাল ওপিনিয়ন শুনবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হইতেছে, আমাকে একটু কষ্ট করে বোঝাইতে হবে আপনাকে যে আমি হ্যাঁ ভোট কেন দেব, না ভোট কেন দেব, মানে হ্যাঁ এবং না কেন। আমার জানার মধ্যে বাংলাদেশের 90টা মানুষ, 100-র মধ্যে 90টা মানুষ এই ব্যাপারে জানে না, বোঝে না, কিচ্ছুই না, যে গণভোটে হ্যাঁ এবং না এই ভোটটা কী কারণে। কেউ হ্যাঁ ভোটে দেবে ভোট, এটা আশা করেন না। প্রচুর ভোট পড়বে না ভোট, টেনশন করেন না। গণভোটে জিততে পারবে না কেউ। আমার মনে হয় না যে গণভোট ওই উচ্চ কক্ষ বিশিষ্ট, তারপরে 50 থেকে 100টা নারী আসন, তারপরে এইটা সেইটা, আমার মনে হয় বাংলাদেশে এটা পসিবল না। আমার মনে হয় যে আপনি গণভোট করে এটা সেটা করে আপনি এগুলো করতে পারবেন। এই দেশে মানুষের আসলে না এই ভোটের প্রতি কোনো আগ্রহ নাই, আসলেই নাই। আর
এই যে নতুন জেনারেশন যারা এই প্রথমবার এরকম ন্যাশনাল ইলেকশন নিজের চোখে দেখতেছে, এবং তাদের কাছে অনেক রকম অনেক ঘটনা ঘটবে মনে হয় যে একটু বাড়াবাড়ি চলে, এটা চলে, এটা চলে, তারা সম্ভবত পুরনো নির্বাচনগুলোকে ঘাটা নেই। তাদের পুরনো নির্বাচনগুলোকে ঘাটা দরকার। আর পীর মুরিদদের কথা বাদই দিলাম, এই দেশটাকে শান্তিতে যদি রাখতে চান, এই দেশ থেকে এই মুহূর্তে ফেসবুকটা বন্ধ করে দেওয়া দরকার, এছাড়া কোনো উপায় নেই। তাহলে আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি যে চারপাশে শান্তি ছাড়া কোনো কিছু পাবেন না। আসলেই ফেসবুকটা বন্ধ করে দেওয়া দরকার, কারণ যে নোংরামি চলে এখানে কোনো উপকার হয় না। আপনি মার্কেট প্লেসের কথা বলবেন, মার্কেট প্লেস খুলে নেবে কতক্ষণ সময় লাগবে? 2 দিন সময় দিলেই একজন মার্কেট কি জানি বলে, একজন ভালো সেলার একটা মার্কেট প্লেস ধরে নিতে পারবে 2 দিন সময়ের ভেতরে। বা অন্য কোথাও অন্য কোনো জায়গায় সে শিফট হইলো, মানুষকে শিফট হইতে হবে। চায়নার দেখেন না, চায়নার উন্নতি কীভাবে হয়েছে? সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থাকে কেউ। আমার স্ক্রিন অন টাইম উইকলি গড়ে 2 ঘন্টা, আমার স্ক্রিন অন টাইম উইকলি গড়ে 2 ঘন্টা পার ডে আর কি। তো পার ডে 2 ঘন্টা, এই 2টা ঘন্টা তো আমি ওয়েস্ট করতেছি, আর তারপরেও আমার মনে হয় কিন্তু 2টা ঘন্টা আমার জন্যই, তাই না? কিন্তু আপনার স্ক্রিন অন টাইম তো ভাই 8-9 ঘন্টা, 7-8 ঘন্টা। আপনি কী পরিমাণ সময় নষ্ট করতেছেন বলেন? আর কী পরিমাণ আপনার ব্রেন ফগ হয়ে আছে? আপনি রাজনীতি সব জানেন, বাকি কেউ কিচ্ছু জানে না, এরকম মনে করে তো হয় না। আবার কেউ এসে নিচে কমেন্টে লিখে দিয়েন, আপনি কোনো কিছু জানেন না। আরে ভাই আমি জানি না, জানতেও চাই না। জানি কিন্তু এত পক করে আমার আসলে লাভ নাই, লস। আসলেই লস। এটাই আমি আপনাদের বোঝাতে চাইতেছি যে দিন শেষে আপনি আমি মরে যাব। আমাদেরকে ওই অন্ধকার কবরে রাইখা আসা হবে। মরে যাওয়া মাত্রই আমাদের পরকাল শুরু হয়ে যাবে। এগুলো কি নিয়ে বসে আছেন বলেন? এগুলো জীবন হইতে পারে না। এগুলো জীবন কখনো হইতেই পারে না। আর রাজনীতি কখনো ভালো জায়গা ছিলই না। এই জন্য ইসলামের রাজনীতি নিষিদ্ধ। ইসলামের রাজনীতি নিষিদ্ধ। এই রাজনীতি ইসলামে নিষিদ্ধ, সিধা আমি বলে দিলাম। এগুলো কোনো রাজনীতি না, এগুলো হইতেছে ষড়যন্ত্র তত্ত্ব। মানে ষড়যন্ত্র করতেই থাকো। এভাবেই ধীরে ধীরে আপনি শেষের দিকে আগাতে থাকবেন। প্রত্যেকটা মানুষ যখনই সে ক্ষমতার ছোঁয়া পাবে, সে তখনই শেষ হয়ে যাবে ধীরে ধীরে। প্রত্যেকটা মানুষ, আমিও ক্ষমতার ছোঁয়া পাবো, পাওয়ার পরে প্রথম 2 দিন ভালো থাকবো, 3 দিনের দিন আমি ছড়ি ঘোরানো শুরু করে দেব। এটাই নিয়ম। এই জন্যই তো আপনি ওই কি জানি বলে, ওই জায়গায় দেখবেন মানুষ কত কষ্টে থাকে, এবং সেই কষ্টটা কখন আর কোন মোমেন্টে বেরিয়ে আসার পরে সেটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে কিছুটা অ্যাক্টিভিটি দেখা দেয়, আবার পরে যেই ঘোড়ার ডিম সেইখানে যা পৌঁছা যায়। কেন হয় এগুলো? ওইটাই, এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। টপিক যখন যেটা ভাইরাল, তখন সেটাকে নিয়ে সেইভাবে দৌড়। তো ছোট্ট একটা উদাহরণ দেয়, একটা বাচ্চা ছেলে পড়ে গিয়েছিল, খুব আফসোস আর কষ্টের কথা। অত্যন্ত গভীর একটা জায়গায়, অত্যন্ত গভীর একটা পাইপে বাচ্চাটা পড়ে গিয়েছিল প্রচণ্ড শীতের ভিতরে। ওর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আপনি আমি হলে আতঙ্কে তো আরও আগে মারা যেতাম, কারণ সাফোকেশন হয়ে যেত, কারণ অক্সিজেন উপর থেকে নিচে আসবে না এত সহজে। ওই নিজের কার্বন ডাই অক্সাইড নিতে নিজেই মরে যেতাম আমরা। কিন্তু তখন ওই উদ্ধার কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন, এবং সবাই মনে করে সব কিছু সহজ। মানুষ মনে করে মাটি কাটা আরও সহজ, পাইপের মধ্যে এটা ঢুকাই দিয়ে আসা সহজ, এটা সবই সহজ। তো সেটা নিয়ে তো প্রায় 2-3 দিন অনেক কিছু ঘটনা ঘটলো। ওইটা ভাইরাল হলো এই জন্য, কারণ ওইখানে তৎপরতা চলছে। রিসেন্ট একটা ঘটনা ঘটলো, একটা বাচ্চা আবারও পড়লো, এবং সেটা নিয়ে কিন্তু ভাইরাল কোনো কিছু হলো না। কেন জানেন? কারণ সে উদ্ধার হয়ে গেছে, কিন্তু আফসোস যে সে জীবিত উদ্ধার হয়নি, কিন্তু উদ্ধার কার্যক্রম শেষ হয়ে গেছে। 1 রাত পার হয় নাই বা ঘন্টাখানেক পার হয় নাই, অথবা অত বেশি মিডিয়া সেখানে যা পৌঁছায় নাই, অর্থাৎ ভাইরাল হয় নাই কন্টেন্ট তাদের জন্য।
এই সময় ভাইরাল কী ছিল আমি নিজেও জানি না, আমার জানার দরকার নেই, শরীর এমনিই ভালো না। এটাই আর কি প্রমাণ করে যে আসলে কখন কোন ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের উপর নির্ভর করে যে আপনাকে কোন ধরনের খবর পেশ করা হবে, কোন ধরনের কন্টেন্ট আপনাকে পেশ করা হবে। অর্থাৎ কি জানেন, ওরা আপনাকে চালাচ্ছে, আপনি ওদের প্রোডাক্ট চালাচ্ছেন না, আপনি প্রোডাক্ট। এই যে ভিউটা হয় এটাই প্রোডাক্ট, এই আপনি এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট। আপনি যে এখন আমাকে শুনতেছেন আপনি তো এখন প্রোডাক্ট। কার প্রোডাক্ট জানেন? ইউটিউবের। আর আমি যে এখন এই যে পডকাস্টটা ওইখানে পাঠাইলাম এটাও তো প্রোডাক্ট ইউটিউবের, অর্থাৎ আমিও তো প্রোডাক্ট। সে আমাকে বিক্রি করতেছে আপনার কাছে, আর আমাকে বিক্রি করতেছে মানে আমার কাছে আপনাদেরকে বিক্রি করতেছে। বুঝাইতে পারলাম জিনিস? কিন্তু ঘুরে ফিরে আমরা দুইটা সত্ত্বে কিন্তু কি বলে প্রোডাক্ট। এলোমেলো এলোপাতাড়ি কথাবার্তা বলতেছি, রাগ টাগ করেন না, দুঃখ করেন না, কারণ শরীর খারাপ, মাথা এমনি কোনো কিছু নাই, আর অস্থির অস্থির লাগতেছে অনেকে, খারাপও লাগে। কিন্তু করার মতো আসলে কোনো কিছু নাই, এবং শরীর থেকে প্রচণ্ড তাপ বেরোইতেছে। এই যে বসে আছি চারপাশ প্রচণ্ড গরম লাগছে এখন। তারপরে একটা সাবজেক্ট নিয়ে কথা বলি। দেখেন, আপনি যে কোনো কিছু নিয়ে তদন্ত করতে গেলে আপনি সেটার ভিতরে প্রশ্ন বের করার হাজারটা অপশন পাবেন, হাজারটা অপশন। আপনি সেই প্রশ্ন মানে ধরেন আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, আপনি হাজারটা প্রশ্ন আমাকে করতে পারবেন, এবং হাজারটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্যাপাবিলিটি আমার নাই। ইভেন আমি একটা প্রশ্নে আইসাও আটকে যেতে পারি খুবই ইজিলি। কিন্তু আপনার কাছে মনে হবে যে ও আমার হাজারটা প্রশ্ন উত্তর দিতে পারেনি, তার মানে ও হচ্ছে বাটপার। এটা আপনি মনে করলে এটা কিন্তু আপনার জন্য ভুল। কারণ কোনো মানুষ সব ধরনের প্রশ্নের জন্য সবসময় প্রিপেয়ার থাকে না। কারণ আপনার মাথা অনেক কিছু একই সময় ঘোরাফেরা করতেছে, যেটা আমার মাথায় ঘোরাফেরা করতেছে না। আপনার মাথায় ঘোরাফেরা করতেছে আমি ওয়াহিদকে কীভাবে আটকাবো, আর ওয়াহিদ চিন্তা করতেছে ভাই যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর ওয়াহিদ দেবে। কিন্তু ওয়াহিদ তার এটা জানে না যে অপর প্রান্তে যে লোকটাকে সে ভাই মনে করতেছে সে ওয়াহিদকে আটকানোর জন্য বানাইতেছে প্রশ্ন, কিন্তু ওয়াহিদ উত্তর দিতে না পারে। বুঝাতে পারলাম? এখন সেই কথা বলতে যেতেছি, কেন বললাম এই কথাটা। আমাদের গ্রুপে একজন ভাই একটা পোস্ট করছিল, এবং ওইখানে আমি কমেন্টে লিখেও দিছিলাম, মানে এটা উত্তর দিছিল। মানে ওনার পোস্টের নিঃশ্বাস নিয়ে নিতে দম আটকে গেছে। ওনার পোস্টের সংক্ষিপ্ত কথা যদি বলি, তা হচ্ছে যে উনি একটা জায়গা থেকে লেখাটা নিয়েছেন, এবং ওই লেখাটা নেওয়ার পরে সে লেখাটা তিনি তার মতো করে একটু মডিফাই করেছেন। এটা হচ্ছে তার কথা। এবং সেখানে ছিল কি যে সম্ভবত কোনো একজন রুকিয়ান রুকিয়ান যাই হোক, তো তার ভাষ্য মতে যে এক জায়গায় একটা সমস্যা দেখা দেয় একটা মাদ্রাসায়, এবং মাদ্রাসায় সমস্যা দেখা দেওয়ার পরে তারা বাইরে থেকে লোকজন নিয়ে আসে, কিন্তু সমস্যার সমাধান হয় না। এখন আরেক হুজুর আসে, তার কাছে নাকি জিন মুখাবির ছিল সামথিং কিছু, মানে জিন মুখাবির বলতে খবর দেওয়ার মতো জিন আর কি। এবং তার কাছ থেকেও তিনি কোনো খবর প্রথমে বের করতে পারেন নাই, কিন্তু তিনি নাকি লাইগা ছিলেন সমস্যার পেছনে। এবং লাইগা থাকার পরে তিনি জানতে পারলেন যে এই মাদ্রাসা থেকে একটা হুজুরকে বের করে দেওয়া হয় যে তাবিজ তুবিজ দিত, এবং সেই এই মাদ্রাসায় এই যে একটা মানে আগে নাকি একটা বাচ্চা মারা যায়, নর্মালি মারা যায়, ওই নর্মালি মারা যাওয়া বাচ্চাটার পেট কাইটা কি জানি একটা জাদু করছে কি নাম টাম দিয়া, এবং সেই জাদু করার পর থেকে মাদ্রাসার সমস্যা দেখা দিছে। এটা হচ্ছে সেই রুকিয়ানের ভাষ্য। এবং সেই রুকিয়ানের ভাষ্যটা হচ্ছে এটা যে ওই মানে ওই জাদু নাকি অত্যন্ত নিকৃষ্ট, এবং 99% পর্যন্ত সময় এটা এটা সমাধান করা বা সলভ করা সম্ভব নয়, কিন্তু 1% পসিবল কোনো ভালো মানে রাকিয়ান দ্বারা, যদি আল্লাহ চান। তখন আমি লিখছিলাম যে আর একটু ভালো করে বা সামথিং কিছু এটা লিখছিলাম, খেয়াল নাই। দেখেন ওনাদের সমস্যা হচ্ছে কি যে ওনারা নিজেদেরকে গ্লোরিফাই করতেছে, তো আমি অপেক্ষা করতেছি ওনারা কবে বাসটা খায় দেখার জন্য। যখন আপনি বাতাসে বেশি উড়বেন, যেহেতু আপনি উড়তে জানেন না, আপনি বেশি উড়বেন, আপনি
ল্যান্ড করবেন কোথায় সেটা বুঝতে পারবেন না, আরও একটু উঠতেছেন, আরও বেশি সুন্দর লাগতেছে সব। হুট করে দেখবেন যে আপনি অল্টিটিউড হারায় ফেলছেন, আপনি নিচে পড়তেছেন এবং ধপাস করে জমিনে পড়বেন তখন। মানে এগুলো কেন হয় এটা আমি জানি। দেখেন, আমি মুখরোচক পোস্ট দিতে পারি, কিন্তু বাবারে বাবা মাথা খুব ব্যথা করতেছে। উফ, দেখেন আপনি মুখরোচক পোস্ট দিতে পারেন, বা আমিও দিতে পারি, সমানে দিতে পারি, এটা আপনি দিতেই পারেন আপনার নিজস্ব মানে স্ট্র্যাটেজি। কিন্তু আপনি ওইখানে ওই 1% সেখানে রাকিয়ান লিখছিলেন, রুকিয়ান লিখছিলেন। মানে আপনি এটা বুঝাইলেন যে ওই 1% হিরো হইতেছে রাকিয়ানস, রুকিয়ানস। তো রাকিয়া রুকি, তোর একটা কথা বলি, তোর দাদার আমলে যারা জিনে ধরছে তারে আইসা কোন রাকি ঝাড়ি দিছিল রে? কোন রাকি আইসা ঝাড়ি টাড়ি দিয়া পরিষ্কার টরিষ্কার কইরা হের ভিতর থেকে জিনবুত ছড়াইছিল? তুই কয়া যা তো আমার আজকে এনে, কয়া যা। তো দাদা তো ছিল না দুনিয়াতে, তো তাই সেই দাদার আমলে যারা জিনে ধরছে, ভূতে ধরছে, হেরে কোন রাকিয়ান এসে ঝাড়াটারে দিয়ে পয়সা করে দিতেছে? ক আম করে ক। তোরা এখনকার উদাহরণ টানোস কে? তোরা কস না। তোকে যদি কুর্দার ভিতরে সাহস থাকে, গোলামের পু থাকে একটা, তোরা সাহস থাকলে তোরা ক ক শিক্ষা আহস এমন এক একটা টাউট বাটপারের কাছ থেকে যারা কথাও বলে খুব উগ্রভাবে। তোদেরকে উত্তর দিতে গেলেও তোদের লেভেলে নামা লাগে, এই জন্য তোদের লেভেলে নামা কথাই হই না। তোদের লেভেলে আমি যাবো না কোনোদিন। তোদের কোনো স্পিরিচুয়ালিটি নেই, কোনো স্পিরিচুয়ালিটি নেই তোদের। তোরা জানোসই না কোনো কিছু। তোরা নিজেরা যে 40-50 হাজার টাকা দিয়ে কোর্স করে 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 কাটতে কি শিখতেছ, ওই হিগে আয়া হেডায় মাল্টিপ্লাই করতেছ। হ্যার পরে কি আমার 100টা লোক আমি খাড়া করাইতে পারবো, কেউ যে ভাই আমি কোনো লাভই পাইনি। এমনকি যারা তুই নিজে কইতে সুস্থ, হেরে ধরে নিয়ে আয়, হেরে আমি পরীক্ষা করে বাইর করে দিব যে হে হইতেছে সুস্থই না। এই সমস্যার সমাধানই হয় নাই। গোলামের পুতরা কি পাইছ? ওই মধুর ব্যবসায়ীর মতো অবস্থা হয়ে গেছে তো গো। মধু 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 খা ওই যে এর ঠারা দিশই পাওয়া যায় না। তোকে এই অবস্থা হয়েছিলি? তোরা তো পারতাস না অ্যাড দিতে, তারপরে তোরা কেউ না কেউ অ্যাড দিবি। আর এবার আমি কবিরাজ গো তো অ্যাড দেখি রে ভাই। কবিরাজ তো সিধা টাউট বাটপার, সিধা টাউট বাটপার, এই অ্যাড দেখলে বোঝা যায়। আর তুই তুই কোন লেভেলের যে মার্কেটিং ম্যানেজার ভাই, তো বাবা রে বাবা, বুঝাই যায় সহজে। আবার তোকে তো নিজস্ব দল মত আছে, তোকে নিজস্ব আকিদাও আছে। তোরা আবার ওই অন্য আকিদার আরেক লোক যদি আসে তোকে কিছু কয় না, তোকে তো সব কিছু 1 সেকেন্ডে বার্নলের মতো চলে। তোকে সিস্টেমের মধ্যে লাগা যায় আগুন, তারপরে এসে তোরা হেই প্যাডারও অ্যাটাক করে কথা কস। তোরা কথা বলাই শিখস নাই, তোরা কেমনে রাখিস রে? আমি যখন আমার ঘটনা বলি যে আমি এখন উগ্রভাবে কথা বলতেছি, আমি তো তোর জন্য উগ্রভাবে কথা বলতেছি। কোনো জায়গায় আমার এমন রেকর্ড নাই যে কেউ বলবে যে কারোর সাথে আমি চুলিয়া কথা বলছি কোনোদিন, কোনোদিন। আমি সবসময় আমার ঘটনার মধ্যে বলে গেছি যে মানুষগুলোকে সাপোর্ট দিতে হয়, এবং সাপোর্ট দিতে গেলে আপনাকে নম্র ভদ্র হইতে হয়। কেউ কখনো বলতে পারবে না যে ওয়াহিদ ভাই কারোর সাথে খারাপ ব্যবহার করছে, কখনোই না, কখনোই না। কারণ আমি যদি এখানে এসে তার সাথে যদি রুড আচরণ করি বা একটু টাফনেস দেখাই, তাহলে কাজ হবে না। এটা রুহানি কাজ, এটা রুহানি কাজ, এটা ফিজিক্যাল কোনো কাজ না। এই রুহানি শক্তি এবং এই রুহানি ব্যাপারগুলোতে যে পরিমাণ শক্তি দিতে হয়, মনের জোর দিতে হয়, ফিজিক্যাল স্ট্রেংথ দিতে হয়, এগুলো তোরা দেশ। চুল একটা কি কান পর্যন্ত রাখলেই হয়ে গেল গা? হ্যাঁ, মানে ট্রেন্ড রাকিদের চুল কান্দে পর্যন্ত এসে পৌঁছা যাবে? হ্যাঁ, আর বাকিরা সবাই টাউট বাট পার, গোলামের পুতরা। তুই আরেকজনের টাউট বাট তো কোনো কিছু যায় আসে না। সত্য মানুষ এটা তো তুই কখনো টাউট বাট কইতে পারবি না। তুই কখনো কইতে পারবি আচ্ছা আচ্ছা আজকে আয় তোকে গোষ্ঠী উদ্ধার করি। তোরা যে ক্লেম করস যে তোরা ইনফরমেশন পাইছ, ওই ব্যাটারে ক্ষতি করছে কে? হ্যাঁ, শাশুড়ি। কথার কথা, ওই ইনফরমেশন তোরা দিছে কে? ও, ওই ইনফরমেশন এখন তোরা যে কবি কি ওই ব্যাটার ভিতরে যে জিন আসিল, ফরি আসিল, হেতে বাইরে আয়া কানে কানে আঙ্গুরে কয়ে দিয়ে গেছে। আমরা হিনতে জানতে পারছি। বেড়া করে বেড়া তোরা
ওই মানে এত সহজে আইসা কই দিয়ে গেল যে হ্যাঁ শাশুড়ি কাম করছে, আর হ্যাঁ শাশুড়ি কাজ করার পরে এই আমি আইসি আর কামও দেওয়া শুরু করছি। হ্যাঁ, তুই তো কিলেক লাগানোর কামটা করছ রে। তুই তো ওই কি জানি কয় মানুষের কোনোদিন তুই ফান্দে ফেলাইছ, তুই ফান্দে ফেলাইছ দেখে তো তুই জানস। এই ফান্দে ফেলানোটা শিখে দিই। ফান্দে ফেলানো খুব সহজ, একদম সহজ। কানের ধারে মাইক নিয়ে আর রেখা দেয়, তুই নিজে অসুস্থ হয়ে যাবি। তুই তোর ভেতর থেকে রিয়াকশন বেড়া যাবে, তুই নিচে বমি করা শুরু করবি। নিচে মনে করছস যে তোদের যে সাউন্ডের ভিতরে যে ফ্রিকোয়েন্সি তোরা ইউজ করস, ওই ফ্রিকোয়েন্সির ব্যাপারে আমি জানি না বেটা? আমরা কি বোধাই মনে করস তোরা? তোকে ধরা তো ইজি, তোকে ধরা ইজি। তোরা ওই মাইকের বাইরে আইসা ভালো করে ঝাড় দেই, তোকে উঠতে বইতে আলেমে তোকে ইয়ার ভিতরে ভুল পাইব, উচ্চারণে ভুল পাইব। উঠতে বইতে আলেমে তোকে ইয়ার ভিতরে ভুল পাইব। তোরা নিজে করে কি হ্যাডং মনে করস রে? তোর পিছে সে দৌড়ানি দিলে দিস পাবি, পিছে সে কবা এ কলামের পথে থেকে আয়, তোরা আমি একখান ধরে একখান আসা মেরে দেবো, লগে লগে দিবি দৌড়। তোরা কোনোদিন ফেসেই করস না এগুলা, তোকে গুর্দার ভিতরে উদ্দু সাহস নেই। তোরা যখন কারো ঝাড়স না, লগে অনেক লোক রাখস, তোরা তোরা জানোস না। আর হে এইসব মজা নেই তোকে লগে। অরিজিনালি যদি এর ভিতরে সমস্যা থাকে, হে মজা নেয় মজা। আচ্ছা ঠিক আছে, তোর রুকিয়াতে সেই ক্ষমতা ছিল, তাহলে অবশ্যই তুই এমন কোনো কিছু করছিস যে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। আমি মানলাম জিন অজ্ঞান হয়ে গেছে, ধরলাম এক মুহূর্তের লেগে ধরলাম যে জিন অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা হেই বেটা কি কোনোদিন জুম্মার নামাজ পড়ে নাই? হেই বেটা কি কোনোদিন মসজিদে নামাজ পড়ে নাই? আচ্ছা যদি বেনামাজি হয় তাহলে কথা বাদ ভাই, বেনামাজি হলে কথা বাদ, ঠিক আছে? তুই এমন কোন স্পেশাল দোয়া পড়স যে স্পেশাল দোয়ায় ওই বেটা ভিতরে থাকা জিন অজ্ঞান হয়ে গেল, আর সেই দোয়া না আমরা জানি না, অন্য কেউ জানে না, অন্য কোথাও কোনো জায়গায় পাবলিশ হলো আজ পর্যন্ত যে লোকেরা নামাজ পড়া অবস্থায় বেহুশ হয় না, লোকেরা জুম্মার নামাজের সময় বেহুশ হয় না, কোরআনে কেরাত যখন শুনতেছে তখন বেহুশ হয় না, কিন্তু তুই স্পেশাল বেটা তোর মুখ দিয়ে বাইরে না দোয়াতে বেটা অজ্ঞান হয়ে গেছে কেমনে রে? কেমনে হইলো বুঝা আমারে, আমারে বুঝা। তুই আসা যে কথা কবি হেটার হেটার পিছনে এমন বাম্বু দিয়া বমুন আমি কল্পনা করতে পারবি না তোরা। আমি তো তোকে লগে যা লাগতে চাই না রে, তো লাগলে না তখন তোরা আবার আরেকটা জায়গায় আমার হাত দিবি, কি জানস? তোরা কবি যে কিচ্ছা কাহিনী কই, তখন না আমার মাথার আসলে গরম হবে। কারণ আমি তো কিচ্ছা কাহিনী কই না, তো হাসা কথাই কই। কিচ্ছা কাহিনী তোরা কস, তোরা এসে গল্প সাদস। তোদের চার্টার অ্যাকাউন্টেন্ট থাকে, আমার থাকে না। আমি মানুষের ধারা দেওয়ার লেগে মাসে বা প্রত্যেকটা সেশনে টাকা নিই না। আমাদের কেউ টাকা দিলে দিল, না দিলে নাই। কোনোদিন কেউ বলতে পারবো না যে ওয়াহিদ ভাই হেল্পের বিনিময়ে টাকা দিচ্ছে, বলতে পারবে না। রিকোয়ারমেন্ট থাকে, বলে দিই যে ভাই ওই জায়গায় কাজ করতে গেলে আমার এই জিনিসগুলো লাগবে, আর এই জিনিসের খরচ আছে, এরকম কোনো ধারণা নেই তোকে। এই জন্য আমি কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আমার বেঁচে বেঁচে খায়া খায়া মানুষ ফ্লাইট কিনা আরামসে বসে আছে। তোরা একটা নকশা দেখলেই কবি কুফুরি কালাম, তোরা একটা নকশা দেখলেই কবি কুফুরি কালাম, তোরা ওটা পড়তে জানোস না। ওটা কি ওটা জানোস না তোরা? একটা হাইরোগ্রাফিক যদি তোদেরকে দেখায় তোরা কবি কুফুরি কালাম, কিন্তু ওরা কুফুরি কালাম না। দুনিয়াতে কয়েক হাজার ভাষা আছে, কয়েক হাজার বর্ণমালা আছে। তুই একটা র্যান্ডম বর্ণমালার এক লাইন দেখার পরে কবি যে এটা মানে কুফরি কালাম, কিন্তু এটা ম্যান্ডারিন ভাষাও হইতে পারে, চাইনিজও হইতে পারে। চাইনিজে একটা বাক্য ধরেন আই লাভ ইউ লিখলাম চাইনিজে, আই লাভ ইউ লেখা চাইনিজের লেখাটা তুই দেখলে তুই কবি এটা চাইনিজ লেখা, তাই না? এবং ওই চাইনিজ লেখাটাকে যদি আবার আই লাভ ইউ যদি সে অন্য ভাষায় লেখে, সাপোজ তুই চাইনিজ ভাষা কোনদিন দেখোস নাই, উর্দুরে দিয়ে লেখলো, তুই উর্দু পড়তে জানি না, তুই কয়ে দিবি যে ভাই এটা কুফরি কালাম। তোরা হইতেছিস এইটাই, এর বাইরে তোরা কিচ্ছু না।
তোরা কিসের ডায়াগনোসিস করিস? তোদের কিসের কোনো রুহানি ক্ষমতা আছে? তোদের রুহানি ক্ষমতা তুই কাউকে যে দেখাতে পারবি না। তোদের আচরণে সেটা বোঝা যায় যে তোদের ভিতরে রুহানি ক্ষমতা আছে কি না। রুহানি ক্ষমতা যার ভেতরে আছে, ঠিক আছে, সে কখনো ওই এই যে গল্পটা একটু আগে শুনলাম, ওই 99% ফেল হবে, 1% এই সমস্ত কথা ওই রুহানিওয়ালা ব্যক্তি বলবে না কোনো দিন। তোরা কবি তোদের মার্কেটিং দরকার, তোদের চারপাশে মার্কেটিং হইতেছে কেন জানিস? এই নব্য মার্কেটিংয়ের পিছনে মানুষ ছুটে আসলে একটু টেস্ট নেওয়ার লেগা। ঠুয়াটা খাক না ডার্লিং, তোকে কপালও শনি আছে, কর্মের ফল সবারই ধরে, তোকেও ধরবো। ও ধরা ব্যতীত তোরা কেউ পারবে না কোনো দিন। এই যে বাতাসে উঠতেছিস উড়, এই স্বাধীনতা আল্লাহ দিয়েছে যতক্ষণ পর্যন্ত নিচে না পড়তেছিস। তোরা কোর্স কর, ওতে আমার কোনো কিছু যায় আসে না। তুই মানুষের শিখা কেন? বিশ্ববিদ্যালয়ে কোর্স হয় না, সরি স্কুলগুলোতে কোর্স হয় না? বাপ মা পয়সা পকেট থেকে রক্তের টাকাগুলো নামানো হয় না? নামা। তোরা আরও রুকিয়ান বানা। এই রুকিয়ান আমার হাতে এসে একদিন না একদিন পড়বই, পড়তে হইবই। আমি এগুলো পিছনে লাগবো তো ভালো ভাবতো, দেখান লাগবো না যে তোরা কী জিনিস, যে তোদের এই কোর্সগুলো শিখে মানুষের কোনো কিছু যায় আসে না আসলে। ওই মাইকের সামনে নিয়ে মাইক মুখে রেখা স্পিকার ব্যাটার সামনে রেখে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চিল্লায় পড়তে থাক। ওই ফ্রিকোয়েন্সি ব্যাটার মাথার মধ্যে এমন ইস্যু তৈরি করা শুরু করে দেবে যে ব্যাটার মাথার ভিতরে কনফিউজিং ডেটা ঢোকা শুরু হয়ে যাবে। যে চোখ মনে করবে কি আমি স্থির, কান মনে করবে আমি স্থির না, দুই রকম সিগন্যাল দেবে, ব্যাটা করবো বমি। ও বমি খাওয়ার পরে জাদু বেড়ে গেছি, স্বপ্নে জাদু খাওয়ানো হয়, স্বপ্নে জাদু খাওয়ানো হয়। আচ্ছা, স্বপ্নে যদি জাদু খাওয়ানোই হয়, আপনারা কোন তো আপনারা কতজন মানুষের স্বপ্নে জাদু খেয়েছেন কমেন্টে লিখে দিন তো আমারে। হ্যাঁ, মানে তাদের কথা অনুযায়ী যে স্বপ্নে তাদেরকে জাদু খাওয়ানো হয়, বিভিন্নভাবেই খাওয়ানো হয়, পেটের জাদু, অমুকের জাদু, তমুকের জাদু, নামও আছে ভাই, বুঝছেন নি? সিহরুল মাউরুস, সিহরুল গরু, সিহরুল বাকারা, সিহরুল তেলাপোকা, বিভিন্ন নাম আছে। আরবি নাম দিলে তো সেটা জাদু হয়ে যেতেছে না ডার্লিং? হ্যাঁ, তোরা ওই সাইকোলজি ব্যবহার করতেছিস যা মানুষের নাম শোনায় নাম। যখন আমি প্রথমবার বেজুসের নাম বলছিলাম, তখন ওর নাম আমি বলার সময় আমাদের মানে মডারেটর সিয়াম বলতেছিল ভাই আপনি নাম দিয়েন। আমি বললাম যে না, নাম দিবই। ওই প্রথমবার আমি কোনো এন্টিটির নাম ডিরেক্টলি এপিসোডে বললাম যে এই এপিসোডের নাম বেজুস। ওই নাম হিট করছে মানুষের। আরে এটা কি জিনিস? এটাই নাম দেয়, নাম আরো ইন্টারেস্টিং নাম দেয়। নিউক্লিয়ার বোমের একটা নাম দেয়, সিহরুল নিউক্লিয়ার বোমা। সিহরুল কি নাপা ট্যাবলেট, সিহরুল কি অ্যান্টাসিড প্লাস। দে নাম দে, নাম দে। আর যারা চালাক শুধু তারা তো তোর কাছে এমনি যায় না। আর যারা খুব ঠেকা পড়ে গেছে না, তারা ওই একবার দেখি না কি হয় এই আসা যায়, যারা ওরা বাম্বোটা খায় আসে। যেই সাকসেস স্টোরি শোনাস, ওই সাকসেস স্টোরির পরে ওইটা তো জাস্ট একটা জিনিস শেয়ার করলি, পরে যে তোকে ভিতরে কাহিনী চলতেছিল সেটা তো আর শেয়ার করাস নাই। এটা এই ব্যাটারা পরে কমেন্ট সেকশনে বললাই দেয় যে তোকে দিয়ে কাম হয় না, কামই হয় না। তোকে মধ্যে থেকে যারা বিচক্ষণ আসিস তারা উত্তর দেস না আসলে। তোরা আসলে যারা ধরা খাস এরা আসলে উত্তর দেস না। আর যে কোনো কামই করে না হেতু উত্তর দিবই, হেতু উত্তর দিবই। মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আপনার রাস্তাঘাটে যৌন রোগ বিশেষজ্ঞ পাবেন, দন্তরোগ বিশেষজ্ঞ পাবেন, আপনি রাস্তাঘাটেও যে ভেষজ বিশেষজ্ঞ পাবেন, যারা যে কবিরাজি গাছরা বেছে। তো ঠিক ওই অবস্থা হয়েছে, রাস্তাঘাটে রুকিয়ান পাওয়া যাবে এখন থেকে। রুকিয়ান্স, রাস্তাঘাটে রুকিয়ান্স পাওয়া যাবে। এই রুকিয়ানরা না আপনাদেরকে এমন গোল্লায় ফালাইছে যে আপনারা বুঝে উঠতে পারতেছেন না ঘটনা কি। কোনো মতেই না। যতক্ষণ পর্যন্ত যেই দুইটা সত্তা আমাদের সাথে জড়িত, যার একেবারে স্বীকৃত সত্তা কারিন এবং নফস, এই দুইটা সত্তার ব্যাপারে আপনি যতক্ষণ পর্যন্ত জানবেন না, ততক্ষণ পর্যন্ত গোলা পানিতে আপনি ডুবতেই থাকবেন।
এটা তো আপনার ব্যর্থতা ভাই। কেন কাহিনীর ব্যাপারে কেন জানা যাবে না? একবার দেখেন না কোরআনে আল্লাহ কি বলল? সে কেন সাথী? কেন আল্লাহ তাকে তার সাথী বানিয়ে দিছে? মানে সরি, মানে কেন তাকে আল্লাহ আপনার সাথী বানিয়ে দিছে? নফস কেন আমাদের শরীরের সাথে বিদ্যমান, আমাদের রুহের সাথে সে কেন এত বেশি অ্যাটাচড? কেন সেগুলো জানার চেষ্টা করতেছেন না? কেন বুঝতে পারতেছেন না? একবার যখন নফস আর কারিনের ছলচাতুরি বুঝতে পারবেন, তখন আর কোনো কিছু লাগবে না আপনার। আসলে আর লাগবে না। তখন এক আল্লাহই যথেষ্ট আপনার জন্য। আমার মতো লোকও আপনার লাগবে না, কারণ আপনি নফস এবং কাহিনীর সাথে ডিল করতে জানছেন। কমেন্টে লেখেন তো কয়জন মানুষ নফস এবং কাহিনীর সাথে ডিল করতে জানেন? কারণ এরা তো আপনার সাথে থাকা সত্তা। ওরা একটা গপ্প কয়, শুনেন না? যে কবিরাজ নাকি আরেক বেটা কায়েনের সাথে যোগাযোগ করে ইনফরমেশন নেয়। এই গপ্প আপনাদের কেমনে বিশ্বাস হয় বলেন? কেমনে বিশ্বাস হয়? আপনার নিজের লগের থাকা কারিনের অস্তিত্ব আপনি নিজেই বুঝেন না, আর আমি আপনার কারিনের অস্তিত্ব বুঝুম? এত বড় বানোয়ার কথা কিভাবে মানেন আপনারা বলেন তো? মানে মানে আপনার তো বিপক্ষে একটা কথা কইতেই হবে, প্রমাণ ছাড়াই তো কথা সব। যত কথাই হইতেছে সব তো প্রমাণ ছাড়াই। কোন জিনিসটা দেখেন, একটা কথা বলি, আমি কিন্তু স্পষ্ট আপনাদেরকে বলি যে বাড়ি বন্ধ নামক জিনিসটা জাস্ট একটা জোক, আর কোনো কিচ্ছু না। আমি কিন্তু আমার ঘটনায় স্পন্দ শোনেন না যে আমি নিজে যা কারো বাড়ি বন্ধ দিছি বা কোনো রুম বন্ধ দিছি। এগুলো রাবিশ, এগুলো কাজ করে না, এগুলো ভণ্ডামি। ওরা যে সমস্ত দোয়া টোয়া লিখিগুলো মেড আপ জিনিস, এগুলো কোনো রকমের এক্সিস্টেন্স নাই। এগুলো আপনাকে কোনো শেল্টার দিতে পারে না। আপনাকে একমাত্র শেল্টার দিতে পারে আপনার ইমান। আর এই কথা কই আমি খারাপ হয়ে যাই আপনাদের কাছে, জানেন? আমি ইমান বাড়াইতে কইতে আমি খারাপ, তাহলে আসল খারাপটা আপনি। আসল জঘন্য ক্রিয়েচার হতেছেন আপনি, যে আপনার ইমান বাড়ানোর কোনো ইচ্ছেই আপনার ভিতরে নাই। আপনি যখন আমাকে এসে জিজ্ঞেস করবেন যে আমি এই জিনিস থেকে প্রোটেকশন পাবো কীভাবে, যখন আমি বলবো যে ইমান বাড়ান, আপনি ইমান বাড়াইতেই জানবেন না। কারণ আপনার মনেই চায় না ইবাদত করতে আল্লাহর। পানি খেয়ে এলো আমার অবস্থা খারাপ। এরে পানির বোতল লেগে গেছে বিলাই, কেমনটা লাগে কোন দি? বিলাই পানির বোতল লেগে গেছে, আজব, অত্যন্ত আজব। পরে আমি রুমে ঢুকতে দিছিলাম, ও ওই বোতলটা পড়ে আসছিল, ওইটা নিয়ে বেড়ে গেছে। আরে তুইও শেখা দিলি টাইম মতো আমার। ওদের সমস্ত কথার প্রেক্ষিতে প্রচুর উত্তর দেওয়া যায় ভাই, বিশ্বাস করেন। আপনি জিকির করেন, আপনি কোরআন পড়েন, এগুলো থেকে আপনি দূরে সরে গেছেন, তাহলে তো আপনার নবস আর আপনার কারেন্ট তো প্রচণ্ড অ্যাক্টিভ থাকবেই। তখন আপনার ক্ষতি হবেই, ক্ষতি হতে থাকবে। এই যে মানসিকভাবে বিকারগ্রস্ত না আমরা সবাই, তাই না? এই যে এতক্ষণ আমি যে চিৎকার করে কথাগুলো বললাম, এগুলো আমার ভিতরে জমে থাকা ক্ষোভ, এগুলো কিন্তু আবার কারিন বা নফসের ব্যাপার না। আমি কিন্তু কনস্ট্যান্ট আমাদের চ্যাট গ্রুপে ওদের ব্যাপার নিয়ে কথাবার্তা বলি, মানে যেখানে হচ্ছে আমরা আমাদের মডারেটররা থাকে। আমি বলি, আমাদের মডারেটর আমাকে দেখায় এবং আমি হাসি এদের কাজকর্ম দেখলে খুব খারাপ লাগে, খুব। মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, মানে এরা এতটা ন্যাক্কারজনকভাবে এই কাজগুলো করে। ওই মধু ব্যবসায়ীদের মতোই, মধু খায় সমস্ত কিছু উল্টে যাবে, ব্যাপারটা আর কি এরকমই। ওনারা সমস্ত কিছু উল্টে দিতে পারবে। এবং এই জন্য আমি চ্যালেঞ্জ করি যে তাদের গুর্দার ভিতরে যদি অত সাহস থাকে, বাংলাদেশে তো প্ল্যাটফর্মের অভাব নাই, তো ওই সমস্ত প্ল্যাটফর্মে আমার মতো আইসে নিজেদের অভিজ্ঞতা শোনাক, নিজের ওয়ালে পোস্ট না করে। গুর্দার ভিতরে যদি থাকে কির্মি, তাহলে আইসা বলুক, তখন অভিজ্ঞতা শুনে তার যাচ করেন। ওই অভিজ্ঞতা শুনতে চাই, দেখবেন কি জানেন, আমি গেলাম, ভদ্র মহিলাকে দেখলাম কেমন জানি তিনি একটু ভার ভার ভাব ওনার ভেতরে। আমি আল্লাহর নাম নিয়ে রুকিয়া শুরু করলাম, এবং রুকিয়া শুরু করার এক পর্যায়ে তিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। এরপর হঠাৎ করে তার বমি হলো, এবং বমি হওয়ার সময় তার পেটের ভেতর থেকে বমির সাথে বেরিয়ে এসলো এক গাদা চুল, এক গাদা পেরেক, এবং তিনি ওই বমিটা হওয়ার পর থেকে সুস্থ অনুভব করলেন।
আমি আপনাদেরকে বলতে চাই শ্রোতাবৃন্দ, ওই যে পেরাক এবং চুল যেটা বেরিয়ে আসছে সেটা জাদু। ওরা এডি হুনাই বাপ্তা করে, কারণ ওর কাছে কিচ্ছুই নাই। ওরা কখনো সমস্যার ডেপতে যায় নাই। ওরা কখনো আমার মতো ডেড বডির মধ্যে হাত দেয় নাই। ওরা কখনো পচা লাশের ভিতরে হাত দেয় নাই। ওদের সে গুড় দানে, ওদের মধ্যে সেই সাহস নেই, কোনো কিছু নেই। ওরা কখনো এনটিডি ফেসই করে নাই। এনটিডি ফেস করে নাই দেখে এত সুন্দরভাবে পোস্ট দেয়। আপনি জানেন, এনটিডি যদি ফেস করতো না, জীবনে এইভাবে পোস্ট করতো না ওরা। কেউ এনটিডি ফেসই করে নাই এইভাবে। এই জন্যই তো বললাম যে আসুক না। আরে আমাদের চ্যানেল বাদ, আমাদের চ্যানেলে তো এইসব এগুলার জায়গায় দিব না, আমি ধাক্কা মেরা বের করে দিব। আমি যতক্ষণ পর্যন্ত আসি মায়াতে, তো অতক্ষণ পর্যন্ত মায়াতে এই সমস্ত রুকিয়ানদের কোনো ঘটনা এলা হবে না কোনো দিন। অন্য চ্যানেলে যাক না, দেখি অন্য চ্যানেলে বাদ পায় নাকি, দেখি দেখি মার্কেট পায় নাকি। আইতে কোন চ্যালেঞ্জ করেন যে আয় বেটা আয়, একটা হর অনুষ্ঠানে যায়, যায় নিজেদের অভিজ্ঞতা শোনা শোনা, দেখি কী হয়, শোনা।